অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সহায়তা দেবে যুক্তরাজ্য। 150 জন পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। স্বৈরাচারের দোসরদের কারণে যথাযথ নির্বাচনী উদ্যোগ নিতে পারছে না সরকার, বলছে বিএনপি। কোনো দলের স্বার্থে পিআর নয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার স্বাক্ষর। ট্রাইব্যুনালে 4টি গণমাধ্যমের তথ্যচিত্র। স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি পরিস্থিতি। অস্থিরতার জন্য একটি মহলের উস্কানি দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সতর্ক নিরাপত্তা বাহিনী। এবং ঢাক, উলুধ্বনি আর কাসর ঘণ্টায় মুখর মণ্ডপগুলো দুর্গোৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজ মহাসপ্তমী। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন শিরোনাম সংবাদ, রাতের সঙ্গে আছে আমি মিশু হাসান। এবারে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। এর আগে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সিইসির সাথে বৈঠক শেষে জানান, নির্বাচনের দায়িত্বে থাকা পোলিং এজেন্টদের প্রশিক্ষণ ও ভোটার সচেতনতা সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা দেবে যুক্তরাজ্য। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। সোমবার বেলা 11টায় সিইসির সাথে সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাজ্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমিশনকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাজ্য। বিশেষ করে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পোলিং এজেন্টদের প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি সহায়তা দিতে চাই আমরা। এ লক্ষ্যে কমিশনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ব্রিটিশ হাই কমিশন। সর্বোপরি বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। দুপুর 12:30টার দিকে নির্বাচন কমিশন ভবনে আসেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দল। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব। জানান, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে। একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে কমিশনের কাজের অগ্রগতি সন্তোষজনক বলে জানান তারা। আমরা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কিনা, এই সমস্ত জিনিসগুলো করেছেন। এবং ওনারা মোটামুটিভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে। ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন। আগামী নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনে কমিশন সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখবে বলে জানান ইসি সচিব। আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। দলীয় স্বার্থে জনগণের ওপর পিআর পদ্ধতি চাপিয়ে দেয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের কারণে সরকার নির্বাচন আয়োজন যথাযথ উদ্যোগ নিতে পারছে না। নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টার রাজপথেই প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির দাবি, নিরপেক্ষ ব্যক্তিদেরই প্রশাসনে দেখতে চায় বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম। জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে, যেটি নির্বাচনের মধ্য দিয়ে শুধু সম্ভব। সমসাময়িক প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, পাহাড়ে পুরনো খেলা শুরু হয়েছে। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরনো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স, ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে
পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। পিআর পদ্ধতি নির্বাচন দেশের জন্য বাস্তবসম্মত নয় বলে দাবি করেন তিনি। এমন বিষয় জনগণের উপর চাপিয়ে দেয়া অন্যায় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারের দোসরদের কারণে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হচ্ছে। 56% মানুষ জানেই না যে সংখ্যানুপাতিক নির্বাচন কি। ঠিক, সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। বাংলাদেশ যে এখনো নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না ইনশাল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রশাসনে দলীয় ক্যাডার বসানোতে বিশ্বাসী নয় বিএনপি। হয়তো যারা বঞ্চিত ছিল তাদের প্রমোশন হয়েছে, কিছু মানুষের প্রমোশন দিয়েছেন, কিন্তু কাউকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় দেননি। কিন্তু আমরা দেখেছি যে যে রাজনৈতিক দলটির কথা বললাম, তাদের লোকগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অত্যন্ত সুচারুভাবে বসানো হয়েছে। তাহলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে তো বিএনপির মনে তো শঙ্কা আসতেই পারে। উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী প্রতিবেশী দেশের আগ্রাসনের পথ সুগম করছে বলেও অভিযোগ করেন রিজভী। আপনি তো একটা কি আগ্রাসনের পথ তৈরি করার আপনি পথ সুগম করে দিচ্ছেন, এটা কেন? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্ট করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র চালু আছে, তবে তা হতে দেবে না বিএনপি। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি বলেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে জাতিকে একটি বিভাজনের মধ্যে ফেলে দিচ্ছে। তবে বিএনপি বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিভাজনের রাজনীতি করছে তাদেরকে জনগণ প্রতিহত করবে। বাংলাদেশে সবাই যার যার নিজ নিজ ধর্ম চর্চা স্বাধীনভাবে করবে। আমরা সবাই হয়তো কেউ এক এক ধর্মের অবলম্বন করতে পারে, ধর্মাবলম্বী হতে পারে। নিজেরা যেন কেউ সম্প্রদায় হিসেবে পরিচয় না দেই, সিটিজেন হিসেবে পরিচয় দেই। এবং আমাদের নীতি হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি হচ্ছে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শেখ হাসিনার মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এদিন আদালতে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের তালিকা সহ নানা প্রমাণ। প্রদর্শন করা হয় বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের 4টি তথ্যচিত্র। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আবু সাইদের 2 সহপাঠী। সাবরিনা মজুমদারের রিপোর্ট। সোমবার শেখ হাসিনার মামলায় দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এ সময় জুলাই আন্দোলনের শহীদ আহত জুলাই যোদ্ধাদের তালিকা সহ বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করা হয়। প্রদর্শন করা হয় বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের 4টি হৃদয় বিদারক তথ্যচিত্র। পুলিশ কমিশনাররা যেগুলো কার্যকর করেছেন সেই অর্ডারগুলা আজকে উনি এক্সিবিট করবেন। এছাড়াও সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। এদিন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের 8ম দিন ছিল। ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আবু সাইদের 2 সহপাঠী।
জবানবন্দিতে তারা আবু সাইদ হত্যার দায়ে জড়িত পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিচার দাবি করেন। শাস্তি চাওয়া হয় শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর। আমি সেদিন ঘটনাস্থলে ছিলাম, আবু সাইদের যেখানে হত্যা করে তার কিছু দূরেই ছিলাম, এবং আমি আমার চোখের সামনে দেখেছি আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় আমার বাইকে বুক বরাবর গুলি করে। এরপর কি হলো? এদিকে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের ৮ অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। স্বাভাবিক হতে শুরু করেছে পার্বত্য খাগড়াছড়ির পরিস্থিতি। বিভিন্ন স্থানে আটকা পড়া পর্যটকরা সোমবার বেলা 12টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ত্যাগ করেছেন। দুপুরের পর অবরোধ কিছুটা শিথিল হয়, তবে অবরোধ প্রত্যাহার করা হয়নি। খাগড়াছড়ি সদর ও গুইমারায় বলবৎ রয়েছে 144 ধারা। এর আগে শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে শনিবার থেকে অবরোধ ডাকে যুগ্ম ছাত্র জনতা। এদিকে বিকেলে স্বনির্ভর এলাকায় ব্রিফ করেছেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনা ও অন্যান্য বাহিনীর সদস্য এবং প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে যেন অবৈধ অস্ত্র ঢুকতে না পারে। পাহাড়ে আমরা অপারেশন পরিচালনা করছি এবং সীমান্তেও আমরা কঠোর নজরদারি রেখেছি যাতে করে কোনো অবৈধ অস্ত্র আমাদের সীমান্তের ওপার থেকে আসতে না পারে, এবং আমাদের যারা অস্ত্রধারী সন্ত্রাসী আছে পাহাড়ে তাদের দিকেও আমরা গোয়েন্দা নজরদারি রাখছি। আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। যে অবরোধ ডাকা হয়েছে অবরোধটিও অতি দ্রুত এই এলাকা থেকে এটা প্রত্যাহার করা হবে এবং আমরাও 144 ধারা প্রত্যাহার করে নেব যদি অবরোধ প্রত্যাহার করা হয়, এবং সেই ক্ষেত্রে এলাকা শান্তি শৃঙ্খলা আবার স্বাভাবিক হবে বলে আমি আশা করি। পার্বত্য খাগড়াছড়িতে উদ্ভূত পরিস্থিতির জন্য একটি মহলের উস্কানি দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার মতে, দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতেই খাগড়াছড়িতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। সোমবার সকালে রাজধানীর আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খাগড়াছড়ি থেকে বেশিরভাগ পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। সাদ আহমেদের রিপোর্ট। সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা এলাকায় আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ফলক উন্মোচন শেষে খাগড়াছড়ির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, একটি মহল চায় পূজার উৎসব যেন উৎসব মুখর না হয়, সেজন্য খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। আমাদের দেশে কিন্তু একটা এখানে সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। এই উৎসবটা কি যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি, বাট একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতে। উপদেষ্টা জানান, পার্বত্য উপদেষ্টা খাগড়াছড়িতে অবস্থান করছেন। ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এই পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন, উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। খাগড়াছড়িতে আটকে পড়া বেশিরভাগ পর্যটক নিরাপদে ফিরে এসেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। প্রজননের জন্য আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও মজুদ নিষিদ্ধ। পাশাপাশি নদী ড্রেজিং ও নির্দিষ্ট এলাকায় নৌযান চলাচলও বন্ধ থাকবে। এ সময় নিবন্ধিত 6,20,140 জন জেলেকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঝর্ণা রায়ের রিপোর্ট। সরকারের নানা উদ্যোগে বাংলাদেশের জলসীমায় বাড়ছে ইলিশের উৎপাদন ও আহরণ। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2024 সালে ইলিশের আহরণ বন্ধ রাখায় 52.05% মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে, যে কারণে 44,000 কোটি ইলিশ পাওয়া গেছে। ইলিশের প্রজনন বাড়াতে এবারও আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ, বিক্রি, মজুদ সহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এতে মাছের উৎপাদন বাড়বে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা আশা করছি 2025 সালের মা ইলিশ সংরক্ষণ অভিযান
আগের বছরের তুলনায় আরো সংগঠিত কার্যকরভাবে পরিচালিত হবে। নিষেধাজ্ঞার সময় দেশের উপকূলীয় ৩৭ জেলায় ৬,২০,১৪০টি জেলে পরিবারকে ভিজিএফ সহযোগিতা দেয়া হবে। পরিবার প্রতি বরাদ্দ থাকে 25 কেজি, যা পুরো কার্যক্রমে মোট ১৫,৫০৩.৫০ মেট্রিক টন চালের প্রয়োজন হবে। এত উদ্যোগের পরেও বাজার ইলিশের দাম বাড়তি কেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে উপদেষ্টা দুঃখ প্রকাশ করে বলেন, সরবরাহ কম থাকায় দামের লাগাম টেনে ধরা যাচ্ছে না। দুঃখ প্রকাশ করছি এবং আমি এখনো বলছি যে আমি ওই কথা থেকে বিন্দুমাত্র সরিনি যে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে এবং সাশ্রয়ী মূল্যে আমরা দেওয়ার জন্য, এবং সে কারণেই কিন্তু আমরা এত যে গবেষণা করে আসল সমস্যাটা বের করার চেষ্টা করছি। এদিকে চলতি অর্থ বছরে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশ জুড়ে সব মন্দির মণ্ডপে লগ্ন মেনে শুরু হয় আনুষ্ঠানিকতা। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে সপ্তমী পূজা, দেবী দর্শন, অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলবে কার্যক্রম। সাদ আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন এনআই নাহিদ। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। ঢাকেশ্বরী মন্দির সহ দেশজুড়ে এবছর ৩৩,৩৫৫টি মণ্ডপে ঝমকালো আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় পূজা। সোমবার সকাল ৯টা৫৮ মধ্যেই দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহামায়াকে জাগিয়ে তোলার কাজ। মন্ত্র, ধূপ আর আরতির মাধ্যমে চলবে দেবীর বন্দনা। সপ্তমীতে দেশ ও জনগণের মঙ্গল কামনা করেন রমনা কালী মন্দিরের পুরোহিত। বিক্ষিতে পূজা দিয়ে আজকে মাকে মন্দিরে আমরা প্রবেশ করেছি এবং সপ্তমী বিহিত পূজা চলতেছে, মহাসপ্তমী। তাই মায়ের কাছে প্রার্থনা, হে জগৎজননী আদ্যশক্তি মহামায়া, তুমি বিশ্বের, আমাদের হিন্দু সম্প্রদায়ের সকলেই প্রার্থনা থাকে, তুমি বিশ্বের সকল জীবের মঙ্গল করো এবং মঙ্গল বয়ে নিয়ে আসো। এই দিনটি থেকেই মূলত দেবীর আরাধনা শুরু হয়, যেখানে ভক্তরা দেবীর পায়ে অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন। আমাদের ১ বছরের অপেক্ষার পরে পূজা আসে, তো সেই তো আমরা প্রথম পূজা হিসেবে আজকে আমরা অনেক আনন্দিত। এ সময় ভক্ত অনুরাগীরা বলেন, প্রতি বছর এই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষায় থাকেন তারা। সব মিলে খুব ভালো লাগছে, এটা তো একটা উৎসব, আমাদের বছর ঘুরে মা আসে, এটার জন্যই সবাই অপেক্ষা করি পুরো বছর। অনেক এক্সাইটেড লাগছে, ১ বছর পর আবার পূজা এসেছে, মাকে আবার দেখতে পাচ্ছি, আমরা আনন্দ করতে পারছি। মঙ্গলবার মহাষ্টমী। রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, পূজা ঘিরে কেমন আয়োজন ও উদ্দীপনা দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জামাল, আমাকে শুনতে পাচ্ছেন?
জামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী জামাল বাদশার সঙ্গে। জানাছিলেন শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর খবর। লালমনিরহাট থেকে যাচ্ছি পরবর্তী সংবাদে। উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে পূজার আয়োজন সম্পন্ন করতে বিভিন্ন মণ্ডপে র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা কাজ করছে। বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে কথা জানান র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। পূজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় যেসব গুজব ছড়াচ্ছে তাতে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে, যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা কোনো রকম গুজব ছড়িয়ে যাতে এই উৎসবের যে আমেজ সেটা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে, গুজবকারীরা যাতে কোনোভাবেই সফল না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আমি পূজা উদযাপন কমিটির সমস্ত মণ্ডপের সভাপতি সেক্রেটারি সহ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা সার্বক্ষণিকভাবে ভলান্টিয়ার রাখবেন, দিনরাত 24 ঘন্টাই যাতে এই ভলান্টিয়াররা সেখানে কর্মরত থাকে। দুদকের আবেদনের প্রেক্ষিতে শিকদার গ্রুপের আওতাধীন ন্যাশনাল ব্যাংকের সাবেক 2 পরিচালক রণ হক শিকদার ও রিক হক শিকদারের থাইল্যান্ডে থাকা 103 কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তাদের বিরুদ্ধে দুদকে চলমান অনুসন্ধানে উঠে আসে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ প্রভাব খাটিয়ে ব্যাংকটির বিপুল অর্থ লুট ও বিদেশে পাচারের তথ্য। এদিকে সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রিতে বিপিসির বিরুদ্ধে বছরে 100 কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। শিকদার গ্রুপের রণহক শিকদার এবং রিক হক শিকদারের থাইল্যান্ডে থাকা 7টি প্রপার্টিজ বিজ্ঞ আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে জব্দের নির্দেশ দিয়েছেন। সাংবাদিকদের সোশ্যাল অডিট করার পাশাপাশি বাংলাদেশ নিয়ে ইতিবাচক কথা বলার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর পুরানা পল্টনে ERF ইনস্টিটিউটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন ও ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি ইন কর্পোরেট সেক্টর শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, সাংবাদিকরা 4th আইয়ের মতো সাংবাদিকদের সোশ্যাল অডিট করতে হবে, পাশাপাশি বাইরের দেশে বাংলাদেশের ভাবমূর্তি ভালো বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। খুব দ্রুতই বাংলাদেশ এগিয়ে যেতে পারবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সুষ্ঠুভাবে উন্মুক্ত পদ্ধতিতে ঢাকা মহানগরীর OMS ডিলার নিয়োগ করেছে খাদ্য মন্ত্রণালয়। সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে খাদ্য অধিদপ্তরের অধীন ঢাকার 2 সিটি কর্পোরেশনের 287টি OMS বিক্রয় কেন্দ্রের ডিলার নিয়োগের জন্য 1000-এরও বেশি আবেদনকারীর উপস্থিতিতে লটারি হয়। এ সময় নিয়োগ কমিটির সভাপতি ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ও কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্ব হার্ট ডে 2025 উদযাপন করেছে দেশের প্রথম JCI স্বীকৃত হাসপাতাল এভার কেয়ার হসপিটাল ঢাকা। সোমবার এক বিশেষ পেশেন্ট ফোরাম আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হার্ট ডে 2025 উদযাপন করা হয়। এই বছর ডোন্ট মিস আ বিট প্রতিপাদ্যের সাথে অনুষ্ঠানে হৃদরোগের প্রাথমিক শনাক্তকরণ, দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এবং উন্নত কার্ডিয়াক সেবা নিশ্চিতের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে এই দিবসটি উদযাপন করা হয়। পেশেন্ট ফোরামে অংশ নেন এভার কেয়ার হসপিটাল ঢাকার ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডক্টর AQM রেজা, সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার সহ আরও অনেকে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভার কেয়ার হসপিটালস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও CEO ডক্টর রত্নদীপ চাষকার এবং গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডক্টর আরিফ মাহমুদ।